আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরো একটি আয়োজনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময় সরকার, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এবং কম্পোজিশন, এই দুইটার রাইটিং এর যে নিয়মগুলো, তোমরা যে জিনিসগুলো ভুল করো, কোন কোন জায়গায় ইমপ্রুভ করলে তোমার মার্কগুলো একটু আগের চেয়ে ইমপ্রুভ হবে, বেশি আসবে, সেই অংশগুলো আমরা মূলত ফোকাস করব। এবং বিগত ক্লাসে তোমাদের যে ফরমাল লেটার, তারপরে ইমেইল, এই অংশটা গেছে, এটাতেও কিন্তু তোমাদের ডিটেলসই কিন্তু সাগর ভাই পড়িয়েছে। এবার হচ্ছে বড় অংশটা, অর্থাৎ এই কম্পোজিশনটা শুধু সেকেন্ড পেপারে থাকে এবং প্যারাগ্রাফের অংশটা কিন্তু ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, দুই অংশটাই কিন্তু থাকে। চলো প্রথমে দেখি হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখো, এটার মূলত চারটা পার্ট থাকে, অর্থাৎ চারটা অংশে এটাকে বিভক্ত করা যায়। একটা হচ্ছে টাইটেল, অর্থাৎ প্যারাগ্রাফ যে তোমার যে একটা নাম দেওয়া থাকে, যে এ রেইনি ডে, তারপরে ডিফরেস্টেশন, এরকম বিভিন্ন নামে প্যারাগ্রাফ আসে, ওইটা হচ্ছে সাধারণত টাইটেলে থাকে এবং টাইটেল লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, এর জন্যই তোমার আলাদা করে 1 মার্ক বরাদ্দ থাকে। এরপরে থাকে হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কোনটা? মূলত তুমি যে অংশটা দিয়ে হচ্ছে প্যারাগ্রাফটা শুরু করো, একদম প্রথম লাইনটা, অর্থাৎ যে টপিকটা তোমাকে দেওয়া হলো, ওই টপিকটা তুমি ডেসক্রাইব করো একটা লাইনের মাঝে, ওইটাই হচ্ছে টপিক সেন্টেন্স। এরপরে থাকে হচ্ছে সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলসটা হচ্ছে তুমি যে এই টপিক সেন্টেন্সটা লিখলা, এটার পক্ষে অথবা বিপক্ষে ৩-৪টা পয়েন্ট নিয়ে বিস্তারিত লেখা, এবং তার উপরে তুমি চাইলে এক্সাম্পলও দিতে পারো। এটা গেল হচ্ছে সাপোর্টিং ডিটেলস। এবং লাস্টে থাকে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, অর্থাৎ আমরা অনেকটা উপসংহারের মতো পুরো প্যাসেজে, অর্থাৎ পুরো প্যারাগ্রাফে তুমি কি লিখলা, এই একটা লাইনে তোমাকে কি করতে হবে, শেষে এটা সামারাইজ করে দিতে হবে। এটা হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্স। তাহলে প্রথমে আমরা দেখব যে টাইটেল। টাইটেলের ক্ষেত্রে দেখো তোমাদের যে ভুলটা হয়, আমরা যে ধরো এ রেইনি ডেটা নিলাম, এ এ রেইনি ডে, এ রেইনি ডে, এটা ধরো একটা তোমার প্যারাগ্রাফের টাইটেল। প্রথম কথা, তোমাকে হচ্ছে এই নিচে আন্ডারলাইন করতে হয়। অনেকে তোমরা এই যে এরকম করে ফুল আঁকো বা ঢেউ দাও, এরকম করা যাবে না। প্যারাগ্রাফের ক্ষেত্রে এত ডিজাইনের দরকার নেই, জাস্ট তুমি এখানে নিচে একটা স্ট্রেট লাইন আঁকবা। তাহলে কি করতে হবে, স্কেল বা হাত দিয়ে তুমি একটা স্ট্রেট লাইন লিখবা। এটা হচ্ছে টাইটেলের হচ্ছে প্রথম যে অংশটা। এরপরে দেখো, যদি শুরুতে আর্টিকেল থাকে, আমরা এটা লিখে দিই তোমাদের যাতে সমস্যা না হয়। আর্টিকেল এবং প্রিপোজিশনের ক্ষেত্রে, ধরো আর্টিকেল, আর্টিকেল অথবা প্রিপোজিশন, এই দুটার কোনোটাই যদি এই টাইটেলের যদি মাঝে থাকে, এরা যদি মাঝে থাকে, মাঝে বা শেষে, শেষে তো থাকবে না, মাঝেই থাকবে সাধারণত। যদি মাঝে থাকে এরা, তাহলে কি করতে হবে দেখো, যদি মাঝে থাকে তাহলে হবে হচ্ছে এটা হবে হচ্ছে স্মল লেটার। এটা তোমাকে করতে হবে হচ্ছে স্মল লেটারে, স্মল লেটারে। যেমন ধরো এই রেইনি ডেটা যেটা আমরা লিখলাম, এখানে ধরো রেইনির পরে এ আছে, তাহলে তুমি কি করবা, এটা কিন্তু বড় হাতের করা যাবে না, তখন এটা সবসময় ছোট হাতের কিন্তু হবে। তাইলে এটা গেল হচ্ছে আর্টিকেল আর প্রিপোজিশনের বিষয়। প্রিপোজিশনের ক্ষেত্রেও সেম, প্রিপোজিশনটা শুরুতে থাকে না, সাধারণত মাঝেই থাকে, প্রিপোজিশনটা সাধারণত ছোট হাতের হয়। এরপরে দেখো সিম্পল যে ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ এ রেইনি ডে, এই যে আমরা টাইটেলটা নিলাম, এখানে কিন্তু রেইনি একটা বড় শব্দ, এই রেইনি একটা বড় শব্দ, এবং ডে এইটাও কিন্তু একটা আলাদা কিন্তু একটা ওয়ার্ড, অর্থাৎ দুটো আলাদা আলাদা শব্দ। এই ধরনের শব্দের ক্ষেত্রে, অর্থাৎ প্রিপোজিশন আর্টিকেল ব্যতীত যত রকমের শব্দ আছে, এইটা যদি টাইটেলে আসে, তোমাকে সবসময় কি দিতে হবে, ক্যাপিটাল লেটারে কিন্তু এইটা দিতে হবে। তাহলে ওয়ার্ডগুলো কি হবে, সবসময় হবে হচ্ছে ক্যাপিটাল লেটারে। এটা যাবে হচ্ছে ক্যাপিটাল, এটা যাবে হচ্ছে ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল লেটারে যাবে। তাহলে তাহলে এটা গেল হচ্ছে টাইটেলের বিষয়। তাহলে কি করতে হবে, তোমাকে আন্ডারলাইন করতে হবে। তারপরে হচ্ছে প্রিপোজিশন এবং আর্টিকেল যদি মাঝে থাকে তাহলে ছোট হাতের দিবা, আর যদি শুরুতে থাকে তাহলে ওটা কি হবে, ওটা হচ্ছে বড় হাতের হবে। আর যদি ওয়ার্ড থাকে, ওয়ার্ড যতগুলোই থাকুক, সেখানে যদি তোমার কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে বিশাল একটা প্যারাগ্রাফের যদি টাইটেল দেয়, প্রত্যেকটা জায়গায় তোমাকে কি করতে হবে, ওয়ার্ড বা এই যে অংশগুলো থাকবে প্রত্যেকটা বড় দিতে হবে, এক্সেপ্ট এই হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখো এখানে যদি এই দেখো দুই অক্ষরে আছে, সরি দুই ওয়ার্ডের আছে, ট্রি প্লান্টেশন, দেখো এখানে কিন্তু কোনো আর্টিকেল প্রিপোজিশন কোনোটাই নেই। প্রথম যে টি আছে এটাও বড় হাতের, প্লান্টেশনের পি এটাও কিন্তু বড় হাতের, অর্থাৎ দুটাই তোমাকে বড় হাতের দিতে হয়েছে। বাট ধরো এই ট্রি এর মাঝে একটা অফ আছে, ট্রি অফ প্লান্টেশন, তাহলে কিন্তু এই অফটা কিন্তু ছোট হাতের হবে, এবং অবশ্যই আন্ডারলাইন করবে, এই জায়গায় আন্ডারলাইন করেনি, আন্ডারলাইন করবে এটা। ওকে, এরপরে দেখো, দেখো এই অংশে দেখো, মাই,
ফেভারিট হবি। এখানে কিন্তু তিনটা অংশেই কিন্তু ক্যাপিটাল প্রথম যে লেটারটা এটা কিন্তু বড় হাতের দিয়েছে। তাহলে প্রথম শর্ত তোমাকে আন্ডারলাইন করতে হবে, এরপরে ওয়ার্ডগুলো প্রথম অক্ষরটা বড় দিতে হবে এবং বাকিগুলো ছোট হবে। আর্টিকেলের ক্ষেত্রে শুরুতে থাকলে শুধু বড় হাতের হবে, বাকি যে কোনো জায়গায় যদি আর্টিকেল প্রিপোজিশন থাকে তাহলে ছোট হাতের হবে। তাহলে এই গেল হচ্ছে টাইটেলের বিষয়। তাহলে টাইটেল ক্লিয়ার। এবার যাব হচ্ছে আমরা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি বললাম যে একদম প্রথম যে লাইন, অর্থাৎ দেখো এখানে একটা এই ট্রি প্লান্টেশন। এখন প্রথম কথা, তুমি ট্রি প্লান্টেশন নিয়ে প্যারাগ্রাফ লিখছো, তাহলে তোমাকে কি করতে হবে? ট্রি প্লান্টেশনের তো অবশ্যই একটা সংজ্ঞা আছে যে ট্রি প্লান্টেশন বলতে আসলে কি বোঝায়, অর্থাৎ এটা বলতে গাছ লাগানো। তাহলে ট্রি প্লান্টেশনে তোমাকে প্রথমে একটা সংজ্ঞা দিতে হবে। দেখো এখানে কি সংজ্ঞা দিয়েছে, ট্রি প্লান্টেশন রেফার্স টু প্লান্টিং অফ ট্রিজ অন এ লার্জ স্কেল ইন এ প্ল্যান্ড ওয়ে। তাহলে ট্রি প্লান্টেশন অর্থ হচ্ছে একটু প্ল্যান করে বড় পরিসরে কি লাগানো, গাছ লাগানো বা স্যাপলিং লাগানো, চারা গাছ লাগানো। তাহলে এইটা হচ্ছে তোমার কি, প্যারাগ্রাফের হচ্ছে তোমার টপিক সেন্টেন্স, অর্থাৎ প্যারাগ্রাফটা তুমি লিখতে যাচ্ছ কিসের উপরে? লিখতে যাচ্ছ হচ্ছে ট্রি প্লান্টেশনের উপরে। এখন অনেকে আছে প্রথমে একটা কোট দিয়ে শুরু করবে, অর্থাৎ গাছ নিয়ে কোনো একটা মহিষীর উক্তি আছে ওইটা দিয়ে শুরু করবে, কিন্তু ওইটা কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে করা যাবে না। তুমি যদি কারো উক্তি দিয়ে শুরু করতে চাও বা অন্য কোনো ভাবে, যেমন ধরো আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, আর আর্লি রাইজিং আসছে, তুমি আর্লি রাইজিং এর সংজ্ঞা না দিয়ে আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট লিখলা, এটা তুমি কম্পোজিশনে করতে পারবা, বাট এটা কিন্তু প্যারাগ্রাফের জন্য না। প্যারাগ্রাফে তোমাকে প্রথমে যে টপিক দেওয়া হবে ওইটার একটা বিশদ একটা সংজ্ঞা দিতে হবে। সবচেয়ে ভালো যেটা তোমরা মোটামুটি দেখা যায় যে অ্যাডমিশন লেভেল বা অ্যাডমিশন লেভেলের পার হলে অনার্সেও এসে ইংলিশ ডিপার্টমেন্টে সাধারণত এগুলো শিখায়, ওই ক্ষেত্রে তোমার যার দরকার নেই, তুমি সিম্পলি একটা দিবা। বাট আরো জটিল করতে চাইলে দেখা যায় যে পুরো প্যারাগ্রাফটা তোমাকে এক বাক্যে সামারাইজ করতে বলা হয়, ওইটা হচ্ছে সবচেয়ে ভালো টপিক সেন্টেন্স। কিন্তু তোমার এখন অত জটিল প্রেশার নেওয়ার দরকার নেই, তুমি জাস্ট সিম্পলি কি লিখবা, যে টপিকটা তোমাকে দেওয়া হবে ওইটার জাস্ট একটা সিম্পল সংজ্ঞা লিখবা। তাহলে টপিক সেন্টেন্সটা কি, যে টপিক তোমাকে লিখতে দেওয়া হচ্ছে ওইটার সংজ্ঞা, ওইটার কি লিখতে হবে তোমাকে, তোমাকে জাস্ট একটা সংজ্ঞা লিখতে হবে। সংজ্ঞা লিখলে পারেই হয়ে যাবে। একটা সংজ্ঞা দিলে পারেই এই অংশটা কিন্তু হয়ে যাবে। তাহলে টপিক সেন্টেন্সের অংশটা কিন্তু ইজি, এটা এত জটিল না কিন্তু। এরপরে দেখো, এরপরে হচ্ছে সাপোর্টিং ডিটেলস। সাপোর্টিং ডিটেলস কি, অর্থাৎ দেখো এই ট্রি প্লান্টেশনের এখান থেকে খেয়াল করো, আমাদের টাইটেল গেল, তারপরে হচ্ছে প্রথম লাইন অর্থাৎ টপিক সেন্টেন্স গেল। এখন সাপোর্টিং ডিটেলস কি, সাপোর্টিং ডিটেলস হচ্ছে এই প্যারাগ্রাফটাকে বড় করার একটা ওয়ে। যেমন ট্রি প্লান্টেশন, এটা একটা ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই এটা ভালো জিনিস। এখন তোমাকে কি করতে হবে, এইটার পয়েন্টগুলো তোমাকে নির্বাচন করতে হবে এখান থেকে। যেমন ট্রি প্লান্টেশন নিয়ে আমরা কেন ট্রি প্লান্টেশন করি বা করব না, এইটা নিয়ে তোমাকে ৩-৪টা লাইন তোমাকে তৈরি করতে হবে। যেমন আমরা বললাম যে ট্রি প্লান্টেশন ভালো, এইটা করলে ট্রি প্লান্টেশন কি হয়, যে ক্লাইমেট চেঞ্জের যে সমস্যাটা এইটা দূর হবে। আমাদের দেখা যায় যে অনেক অক্সিজেন, পৃথিবী হচ্ছে ঠান্ডা হবে, অক্সিজেন পাওয়া যাবে অনেক বেশি। এই ধরনের যে উপকারগুলো, এই উপকারীর কথাগুলো তুমি একটা করে লাইনে লিখবা এবং প্রত্যেকটা অংশগুলোকে আরো এক্সাম্পল দিয়ে কি করতে হবে, তোমাকে আর একটু বড় করতে হবে, ইলাবোরেট করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই টপিক সেন্টেন্সের পরে তোমাকে হচ্ছে যাইতে হবে কিসে, আবার এই যে সাপোর্টিং ডিটেলসে, অর্থাৎ তুমি এবার বড় করবা, অর্থাৎ এই জিনিসটাকে তোমাকে এবার বড় করতে হবে। এর জন্য তুমি কি বলবা যে ট্রি প্লান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, কারণ গাছ আমাদের ফল দেয়, এই দেয় সেই দেয়, অর্থাৎ নানা রকমের জিনিস। গাছ বেশি হলে পৃথিবী ঠান্ডা থাকে, এত গরম হবে না, বায়ু দূষণ কম হবে, শব্দ দূষণ কম হবে, এই জিনিসগুলো। অর্থাৎ ট্রি প্লান্টেশনের পক্ষে তোমাকে বিভিন্ন রকমের কথা লিখতে হবে। বিভিন্ন কথা লিখে তোমাকে মূলত হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স পর্যন্ত যাইতে হবে। এবং লাস্টে এইটা হচ্ছে তোমাদের কনক্লুডিং সেন্টেন্স, একদম লাস্ট পার্ট যেটা থাকে এইটা থাকে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্স কি, এটা হচ্ছে উপসংহার। মূলত প্যারাগ্রাফে উপসংহার পড়ো না, উপসংহার, এই উপসংহারের কাছাকাছি একটা জিনিস হচ্ছে আমাদের এই কনক্লুডিং সেন্টেন্সটা। বাট এটা হচ্ছে যে সরি কি বলে, কম্পোজিশনে যে তোমাদের বা রচনার যে উপসংহার, এইটা থেকে একটু ডিফারেন্ট। এটা কেমন হয় সাধারণত, দেখো এখানে দিয়েছে পিপল শুড বি মোটিভেটেড অ্যান্ড বি অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ট্রি প্লান্টেশন অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ইট। আমরা কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফে কিন্তু স্কুল কলেজ লেভেলে এটাই দেখে থাকি, বাট এইটা হচ্ছে একটা ভুল ওয়ে। বাট তোমার একাডেমিকের জন্য ইটস পারফেক্ট। বাট তুমি যদি যদি অ্যাডমিশনের কথা চিন্তা করো যে আরো বড় হয়ে তোমাকে লিখবা, বড় হওয়ার পরে যখন লিখবা তখন দেখবা যে এইটা আসলে ভুল ওয়ে। তোমাকে লাস্টে প্যারাগ্রাফে তুমি সাজেশন দিতে পারো না, তোমাকে কি লিখতে হবে, তোমাকে পুরো একটা
এই যে প্যাসেজটা লিখেছো কি নিয়ে, যে গাছ খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাকে এই জিনিসটাই লিখতে হবে, ট্রি ইজ ভেরি ইসেনশিয়াল ফর আওয়ার লাইফ। এখানে লিখলা যে সো ট্রি ইজ ভেরি ইসেনশিয়াল ফর আওয়ার লাইফ অ্যান্ড নেচার, বা আমাদের আশেপাশের জন্য, দ্যাটস ওয়াই উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। এই সেন্টেন্সটা মূলত এরকম হবে, বাট আমরা যে সাধারণত যে প্যারাগ্রাফগুলো লিখি বা দেখি বইয়ে, ওখানে দেখবা লেখা আছে পিপল শুড, সো পিপল শুড মোটিভেট বা পিপল শুড বি মোটিভেটেড টু প্লান্ট মোর ট্রিজ, এই ধরনের কথা লেখা থাকে। এটা আসলে একটা ভুল হয়ে, বাট তুমি যেহেতু একাডেমিকের স্টুডেন্ট, তোমার জন্য এটাই পারফেক্ট। অর্থাৎ তুমি চেষ্টা করবা যে লাস্টে একটা কি দেওয়ার, একটা সাজেশন, অর্থাৎ ভালো একটা কথা লাস্টে লিখে দিবা। আরো যদি একটু জটিল করতে চাও কি করবা, যে পুরো প্যাসেজটা সামারাইজ করবা। আমরা সামারি পড়েছি না, আমরা কিন্তু ফার্স্ট পেপারে কিন্তু বিভিন্ন রকমের সামারি পড়েছি, তেমনি পুরো প্যাসেজে তুমি কি লিখেছো, অর্থাৎ গাছের ইম্পর্টেন্স নিয়ে লিখেছো, ওইটাই তোমাকে সামারি লিখতে হবে। পাশাপাশি তুমি যে আশেপাশের মানুষজনের কি হওয়া উচিত, উদ্বুদ্ধ হওয়া উচিত গাছ নিয়ে, বা গাছ হচ্ছে লাগানো নিয়ে। এটা যাবে হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স। তাহলে কি কি থাকবে, টাইটেল, টাইটেলের নিচে কি থাকবে, একটা আমাদের আন্ডারলাইন থাকবে, তারপরে উপরের অংশটা বুঝিয়েছি। এরপরে টপিক সেন্টেন্স থাকবে, অর্থাৎ মূল কথা টপিক সেন্টেন্সটা থাকে হচ্ছে সংজ্ঞা ভিত্তিক। তোমাকে ওখানে সুন্দর করে একটা সংজ্ঞা দিতে হবে, বা কি লিখতে যাচ্ছ, তোমার প্যাসেজটা কি নিয়ে, আর্লি রাইজিং কেন গুরুত্বপূর্ণ, বা আর্লি রাইজিং জিনিসটা কি, ড্রাগ এডিকশন জিনিসটা কি, এটা কেন ক্ষতিকর, এক লাইনের মধ্যে সুন্দর করে লিখে দিবা। এরপরে কি যাবে, ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশন কেন খারাপ। প্রথম কথা, এটা স্বাস্থ্যের ক্ষতি করে। কেমন ক্ষতি, যেমন ধরো তোমার ক্যান্সার পর্যন্ত ড্রাগ এডিকশন তোমাকে নিয়ে যেতে পারে। তো এখন এইটা খাওয়ার পরে রুচি কমে যায়, বা কি বলা যায়, মেজাজ খিটখিটে হয়, এই অংশগুলো তোমাকে এখানে ইনক্লুড করতে হবে, এবং ধীরে ধীরে তোমাকে কোন পর্যন্ত যেতে হবে, কনক্লুডিং সেন্টেন্স পর্যন্ত যেতে হবে, এবং কনক্লুডিং সেন্টেন্সে ওপরে যা লিখেছো তারই একটা শর্ট ভার্সন এক লাইনে লিখে দিতে হবে, এবং বলতে হবে সো পিপল শুড কুইট কি, ড্রাগ এডিকশন, যারা অ্যাডিক্টেড তাদের এই ড্রাগ এডিকশনটা দূর করা উচিত। অর্থাৎ সাজেশনের সাথে সাথে একটু সামারিটাও লিখে দিলা। এটা গেল হচ্ছে প্যারাগ্রাফের একদম বেসিক জিনিস। এরকম করে নিয়ম যদি সারা বছর পড়তে থাকো, অনেক নিয়ম বানানো যাবে, আরও ডিটেলস বানানো যাবে, অনার্স লেভেল থেকে আমরা যেসব পড়ি সেসব নিয়ে আসা যাবে, অনেক কিছু করা যাবে। বাট একাডেমিকের জন্য তোমার এই বেসিক জিনিসটা জানলেই চলবে। এরপরে তোমার মূল কাজ হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, বিশেষ করে বিগত বছরে যেগুলো এসেছে, কারণ বোর্ড কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয় বারবার করে, নতুন খুবই কম আসে। ওকে, এবার দেখব হচ্ছে প্যারাগ্রাফ এবং বলা যায় হচ্ছে কম্পোজিশনেরও হচ্ছে টাইপ, মানে কোন কোন ধরনের হচ্ছে এই কম্পোজিশন এবং প্যারাগ্রাফ সাধারণত হয়। তাহলে এটা হচ্ছে টাইপস, অর্থাৎ ধরন, কি কি ধরনের হচ্ছে তোমার কম্পোজিশন এবং প্যারাগ্রাফ হয়। প্রথমে দেখো, প্রথম টাইপ হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ এখানে তোমাকে কম্পেয়ার করতে হয়, দুইটা জিনিস তোমাকে দিয়ে দেয়, কম্পেয়ার করতে হয়। যেমন এখানে দেখো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটাও কিন্তু বিগত বছরে এসেছে, অর্থাৎ শহরের জীবন এবং গ্রামের জীবনের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এইটা তোমাকে কম্পেয়ার করতে হবে। এরপরে এরকম দেখো কি কি আসে, টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড হচ্ছে জেনারেল এডুকেশন, এইটা রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল, আমরা এটাতে পরীক্ষা দিয়েছি। তারপরে দেখো এটা তোমাদের বোর্ড বই বেসিস থেকে এসেছে, দেখো জাঙ্ক ফুড আর হচ্ছে হেলদি ফুডের মধ্যে তোমার পার্থক্য দেখাতে হবে, বা কোনটা ভালো কোনটা খারাপ, কেন খারাপ, এটা তোমাকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এখানে দেখাতে হবে। এরপরে দেখো অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস, এটার দুইটারই দেখো অনলাইন ক্লাসেরও কিছু বেনিফিটস আছে, অফলাইন ক্লাসেরও কিছু বেনিফিটস আছে, আবার দুইটারই কিছু খারাপ দিক আছে। তো এই দুইটা তোমাকে মিক্স করেই এই কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাকে লিখতে হবে পুরোটা। এরপরে দেখো কি থাকে, এরপরে থাকে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ কেমন, যেমন ধরো এখানে ডিফরেস্টেশন দেওয়া আছে, ডিফরেস্টেশন জিনিসটা ভালো না খারাপ, ডিফরেস্টেশন জিনিসটা কিন্তু খারাপ, অর্থাৎ বৃক্ষ নিধন। এখন এখানে কি লিখতে হবে, কারণ লিখতে হবে, যে এই বৃক্ষ নিধন এটার কারণ কি, কারণ কি এবং এর ফলাফল, অর্থাৎ বৃক্ষ তো নিধন করে ফেলেছো, এর ফলাফল কি হলো। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে মূলত খারাপ জিনিসকে বেসিস করে, অর্থাৎ সমাজের যে ইভিল যে সাইডগুলো আছে এইটাকে বেসিস করে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট সাধারণত তৈরি হয়। তুমি দেখবা না যে আর্লি রাইজিং এর কজ অ্যান্ড ইফেক্ট কি, অর্থাৎ আর্লি রাইজিং এর কারণ কি এবং এর ফলাফল কি, এটা কিন্তু কোনোদিন দেখবা না। দেখবা কি ক্লাইমেট চেঞ্জ, আর্লি ম্যারেজ, প্রাইস হাইক, তারপরে হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, সাউন্ড পলিউশন, তারপরে হচ্ছে এই ধরনের সবগুলো জিনিস কিন্তু থাকে। এই জিনিসগুলোর মূল কারণ কি, যে এই ডিফরেস্টেশন হলো কেন হলো, অর্থাৎ মানুষের লোভ থাকতে পারে, বা ঘরবাড়ি বানানো, চাষবাসের বাইরে অন্য অন্য চাষবাস করবে, থাকার বাড়ি বানাবে, বা রাস্তাঘাট আরো অন্য কিছু নির্মাণের কারণে কি করা হয়, ডিফরেস্টেশন করা হয়। তাহলে
ডিফরেস্টেশনের প্রথমে তোমাকে কি করতে হবে, কারণ লিখতে হবে। প্রথমে কারণ, এরপরে কি যাবে, এরপরে যাবে হচ্ছে ফলাফল। এরপরে কি যাবে, ফলাফল। যে ডিফরেস্টেশন তো কারণগুলো জানলাম, এবার জানি এর ফলাফল কি কি। এরপরে দেখো কম্প্যারিজন এবং কন্ট্রাস্টের ক্ষেত্রে এইটার এই অংশে কি করবা, দেখো প্রথমে কম্পেয়ার করবা যে কোনটা ভালো কোনটা খারাপ, বা আলাদা আলাদা করেও করতে পারো। অর্থাৎ সিটি লাইফ, তুমি প্রথমে সিটি লাইফ লিখলা যে সিটি লাইফ, প্রথম লাইনে কিন্তু তোমাকে দুইটা একসাথে কিন্তু বলতে হবে। প্রথম লাইন কেমন হবে, যে সিটি লাইফ এবং রুরাল লাইফের দুইটারই কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে, এরকম। অর্থাৎ সিটি লাইফ এবং রুরাল লাইফ দুইটাকে কিন্তু এক লাইনের মধ্যে মার্জ করতে হবে, টপিক সেন্টেন্স। কারণ তুমি পুরোটা কি নিয়ে লিখতে যাচ্ছ সিটি লাইফ এবং হচ্ছে রুরাল লাইফ। বাট তুমি প্রথম লাইন লিখলা সিটি লাইফ ইজ ফুল অফ মেসিনেস, অর্থাৎ প্রথম লাইনটাই তোমার জাস্ট সিটি লাইফ। তাহলে কি, তো প্রশ্নকর্তা বা যিনি স্ক্রুটিনাইজার খাতা দেখবে তিনি কি ভাববে, যে তুমি শুধুমাত্র সিটি লাইফ নিয়ে প্যারাগ্রাফটা লিখেছো। বাট এটা কিন্তু সেরকম না, প্যারাগ্রাফটা আমার কি নিয়ে, অবভিয়াসলি সিটি লাইফ এবং রুরাল লাইফ দুটা নিয়েই কিন্তু। তার কারণে প্রথম লাইনে তোমাকে সিটি লাইফ এবং রুরাল লাইফ একই সাথে বলতে হবে, যে এটার কিছু ভালো দিক খারাপ দিক সবই আছে এরকম। অর্থাৎ প্রথম লাইনের মধ্যে দুটাকেই উপস্থিত রাখতে হবে। এরপরে তুমি হয়তো সিটি লাইফ নিয়ে লিখলা যে সিটি লাইফ আসলে এই কারণে ভালো, এখানে সবকিছু ইজিলি পাওয়া যায়, এখানে জব সেক্টরগুলো খুবই ভ্যারাইটি, এখানে সবকিছুর অ্যাক্সেস সহজে পাওয়া যায়, হাসপাতাল, তারপরে আরো বিভিন্ন রকমের ট্রান্সপোর্টেশনের অংশগুলো কিন্তু এখানে সুবিধাজনক। তো এটা কিন্তু গ্রামে নাই। তো তুমি প্রথমে লিখলা যে সিটি লাইফের সুবিধা, এরপরে লিখলা যে এটার কিছু খারাপ দিকও আছে, তারপরে লিখলা রুরাল লাইফের ক্ষেত্রেও ভালো দিক খারাপ দিক লিখলা। আবার আরেকটা ভাবে করতে পারো, কিভাবে, সিটি লাইফের ভালো দিক, তারপরে হচ্ছে রুরাল লাইফের ভালো দিক, সিটি লাইফের খারাপ দিক, রুরাল লাইফের খারাপ দিক। অর্থাৎ এই দুইভাবেই করা যায়, তোমার স্বাচ্ছন্দ্যবোধ যেটা করো সেইটাতেই তুমি লিখতে পারবা। এরপরে দেখো লিস্টিং। লিস্টিংটা আসলে এই যে এই ন্যারেটিভ বা ডিসক্রিপটিভ থেকে আলাদা কিছু না, আবার ন্যারেটিভ আবার ডিসক্রিপটিভ এই দুইটা আবার ওভারল্যাপ করে। অর্থাৎ এই তিনটা জিনিস প্রায় সেম, এই যে এই তিনটা প্রায় সেম। দেখো লিস্টিং প্যারাগ্রাফ কি, অর্থাৎ দেখো যে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, অর্থাৎ একের পর এক তুমি খালি বেনিফিটই বলতে যাবা। এটা হচ্ছে কি হলো, আমাদের হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফের অংশে গেল। অর্থাৎ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে উঠলে অনেক বেশি পড়ার জন্য সময় পাওয়া যায়। তারপরে আরো কি লিখবা, যে স্বাস্থ্য ভালো থাকে, মন ভালো থাকে, আরো নানান ধরনের। অর্থাৎ তোমাকে ভালো জিনিসগুলো একের পর এক লিস্ট করতে হবে না, বাট সিরিয়ালি তুমি জাস্ট ভালো বলবা, যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, হাউএভার, মোরিভার, তারপরে ফার্দার মোর, এরকম করে তুমি কি করবা, অর্থাৎ লিস্ট করবা। নট ১-২ করে কিন্তু প্যারাগ্রাফে লিস্ট করা যাবে না, জাস্ট তুমি বর্ণনা করবা। এরকম দেখো, তাহলে এটা গেল হচ্ছে লিস্টিং। লিস্টিং প্যারাগ্রাফটা এই ন্যারেটিভ বা ডেসক্রিপ্ট থেকে আলাদা কিছু না, এটা এই সেম ক্যাটাগরিতেই যায়, নাম দেখে ভয় পাওয়ার কিছু নেই। এরপরে দেখো ন্যারেটিভ। ন্যারেটিভ এবং ডেসক্রিপ্টের মধ্যে খুবই সামান্য পার্থক্য আছে। কেমন দেখো, ন্যারেটিভটা কেমন, ন্যারেটিভটা হচ্ছে ন্যারেট করা, বর্ণনা করা। এটা বর্ণনা করা জিনিস। যেমন ধরো তুমি একটা অ্যাক্সিডেন্ট কিছুদিন আগে দেখেছো, তোমার কাজ কি, তোমাকে বলবে যে ওই অ্যাক্সিডেন্ট যেটা তুমি দেখেছো ওইটা কি করবা, বর্ণনা করবা। আর ডেসক্রিপশন কেমন, ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে জাস্ট ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা আর বর্ণনা করা ইজ একটু ডিফারেন্ট। যেমন ধরো এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি, এটা হচ্ছে প্রথম কথা। এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি, অর্থাৎ আমি ধরো কোথায় গিয়েছি, আমি ধরলাম যে ঢাকার কোনো একটা পার্কে গিয়েছি, আমি এখন ওই ঢাকার পার্কটা কি করব, বর্ণনা করব। অর্থাৎ আমি নিজে কি দেখেছি সেইটা ন্যারেট করব। আর বললো আমাকে, ধরো আমাকে বললো যে সিলেট নিয়ে লিখতে। এখন বলল সিলেটের কোনো একটা বিখ্যাত প্লেস, বা আমরা ধরলাম যে শ্রীমঙ্গল ধরলাম। শ্রীমঙ্গল নিয়ে আমাকে লিখতে বলল। এখন শ্রীমঙ্গল আমি কোনোদিন যাইনি। তাহলে আমি যদি এবার জাস্ট বই থেকে পড়ে শ্রীমঙ্গলটা শুনে বা কোনো জায়গা থেকে দেখে শ্রীমঙ্গলটাকে ব্যাখ্যা করি, এটা তাহলে কি হবে, এটা হবে হচ্ছে ডেসক্রিপটিভ। অর্থাৎ আমি শ্রীমঙ্গলটা কেমন সৌন্দর্য, কোন ওয়েদারে ভালো, কেমন মানে ওয়েদার ওখানে, আমি এটা জাস্ট খালি ধারাবাহিকভাবে কি করব, ডেসক্রিপশন দেব। অর্থাৎ এটা ব্যাখ্যা করব, এই জিনিসটাকে ইলাবোরেট করব। এটা হচ্ছে ডেসক্রিপটিভ। আর ন্যারেটিভ হচ্ছে তুমি নিজে দেখেছো, নিজে এক্সপেরিয়েন্স করেছো, এরকম একটা জিনিস ন্যারেট করা। তো এটা একদম বেসিক জিনিস, এটা ওই একই স্টাইলে লেখা যায়, কোনো সমস্যা নেই। এখন দেখো যেটা ঝামেলা হয়, যে যদি দেয় যে এ রোড অ্যাক্সিডেন্ট। এখন এ রোড অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে একটা দুর্ঘটনা। এখন একটা দুর্ঘটনা বলতে বোঝাচ্ছে বাংলাদেশে অনেক রকমের দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনাগুলোর কি কি কারণে হয় তার ফলাফল তোমাকে এটা জানতে চাচ্ছে। বাট যদি বলে এ রোড অ্যাক্সিডেন্ট ইউ, কি বলা যায়, যে
ইউ উইটনেসড অর্থাৎ তুমি সাক্ষী, তুমি দেখেছো একটা রোড অ্যাক্সিডেন্ট, তাহলে ওইটার বর্ণনা আর সিম্পল এ রোড অ্যাক্সিডেন্ট এইটার বর্ণনা কিন্তু সেম হবে না। অর্থাৎ এ রোড অ্যাক্সিডেন্ট ইউ উইটনেসড এটা যাবে ন্যারেটিভে, আর এ রোড অ্যাক্সিডেন্ট এটা যাবে হচ্ছে ডেসক্রিপটিভে। এইটা হচ্ছে মূল পার্থক্য, বেসিক জায়গাটা হচ্ছে প্রায় সেম। দেখো এরকম ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে কি থাকে, পহেলা বৈশাখ, যে তুমি জাস্ট পহেলা বৈশাখের ব্যাখ্যা দিবা, পহেলা বৈশাখ জিনিসটা কি, কখন হয়, কিভাবে আসলো না আসলো, কে নিয়ে আসলো, এসব জিনিসপত্র। স্মার্ট বাংলাদেশ একইভাবে দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, তারপরে মডার্ন টেকনোলজি, এটা কিন্তু আবার ধরো কজ ইফেক্টের মধ্যে যাচ্ছে না, ইউজ এবং অ্যাবিউজ তোমাকে বলতে জানতে চাওয়া হচ্ছে তোমার কাছে, অর্থাৎ তুমি জাস্ট ডিসক্রাইব করবা এটা। গ্লোবালাইজেশন, ইম্পর্টেন্ট অফ স্পোর্টস, দ্য পদ্মা ব্রিজ, এইটা এই অংশটা দেখো, এই অংশটা এখন যে পদ্মা ব্রিজটা, এই পদ্মা ব্রিজটা কিন্তু এখন আর রিসেন্ট টপিক নেই, এটা কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু অলরেডি। তো এটা কিন্তু আর রিসেন্ট টপিকের মধ্যে আসবে না। এখানে একটা টপিক দেখো আলাদা করে আমরা রেখেছি, সেটা হচ্ছে রিসেন্ট টপিক। রিসেন্ট টপিক থেকে যেমন কি কি এসেছে এখন পর্যন্ত, এখন পর্যন্ত এসেছে কোভিড-19, কোভিড-19 এসেছে, তারপরে হচ্ছে পদ্মা ব্রিজটা এসেছে, পদ্মা ব্রিজ। এরকম কিন্তু রিসেন্ট সময়ে যে যে জিনিসগুলো অনেক বেশি আলোচনায় থাকে ওগুলো নিয়ে কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে দেখা যাচ্ছে। তো এই অংশগুলোর জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হয়তো খুবই সামান্য দুই একটা জিনিস বাংলাদেশে অথবা পৃথিবীতে যে জিনিসটা খুবই বেশি আলোচিত হচ্ছে সেই জিনিসটা তোমাকে একটু পড়ে যেতে হবে। কেমন ধরো, এখন যদি ধরো এখন আমরা কি বলতে পারি যে প্যালেস্টাইনে যে ওয়ার হচ্ছে, প্যালেস্টাইন নিয়ে তোমাকে একটা প্রশ্ন আসতে পারে, প্যালেস্টাইনে এখন যুদ্ধ হচ্ছে এইটা নিয়ে কিন্তু, এইটা একটা রিসেন্ট টপিক হতে পারে যে এই কি বলে এটাকে, এই ওয়ারটার আসলে নাম আমার মাথায় আসতেছে না, যা হোক মানে এই যুদ্ধটা নিয়ে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে। আবার আরেকটা প্রশ্ন কেমন আসতে পারে বাংলাদেশে, যেমন ধরো এই যে গালফ ওয়ার যেটা, অর্থাৎ হরমুজ প্রণালীর এখানে, এখানে এই সময় কিন্তু ফুয়েল ক্রাইসিস হয়েছে, তো ফুয়েল ক্রাইসিসের বিষয়টা কিন্তু আসতে পারে। অর্থাৎ খুবই সামান্য রিসেন্ট টপিকে হয়তো ২-৩টা বিষয়ের উপর তোমার আইডিয়া নিয়ে যেতে হবে। যেমন ধরো কোভিড-19 সময় কিন্তু এটা খুবই একটা আলোচিত টপিক ছিল এবং এটা কিন্তু অটো চলে এসেছে। পদ্মা ব্রিজের সময় এটা চলে এসেছে। এখন তোমাদের জন্য সুবিধা যেটা, যে বিএনপি সরকার এখনো কোনো রকমের হচ্ছে আ মেগা প্রজেক্ট চালু করেনি। তো মেগা প্রজেক্ট গুলো চালু করলে কি হয়? মেগা প্রজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে। এখন ধরো একটা মাত্র মেগা প্রজেক্ট থেকে আমি মনে করি যে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই যে আমাদের যে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা, এইটা থেকে কিন্তু প্রশ্ন আসলেও আসতে পারে। তাহলে কি থেকে আসতে পারে? এই রূপপুর নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টটা, এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন রিসেন্ট টপিকের মাঝে আসতে পারে। তাইলে তোমার জন্য সাজেশন হচ্ছে যে তুমি যদি রিসেন্ট টপিক পড়ো তাহলে হচ্ছে প্যালেস্টাইন আর হচ্ছে ইসরাইল ওয়ার অংশটা দেখবা, তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখবা এবং এই যে ফুয়েল ক্রাইসিস বা বিদ্যুতের যে সংকটটা, এই অংশটা দেখা যেতে পারে সর্বোচ্চ হলে। বাট রূপপুরটা সবচেয়ে এবং প্যালেস্টাইন ওয়ারটা, এই ২ টা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এবং বাকি যে অংশগুলো এগুলো জাস্ট বিগত বছরের দেখবা, কারণ দেখবা বেশিরভাগ কিন্তু রিপিট হয়। বেশিরভাগই হচ্ছে রিপিট হয় এবং তোমার যদি কপাল খারাপ হয় তাইলে দেখা যাবে যে একদম আননোন টপিক এসেছে এবং ওটা সবার জন্যই আননোন। যার রাইটিং স্কিলটা আগে থেকে ভালো সে হচ্ছে ওটা ডিল করতে পারবে ভালো করে। এর জন্য তোমাকে এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। একবার পড়ে নিয়ে বেসিক আইডিয়াটা পেয়ে গেলেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে। তাহলে এটা গেল আমাদের প্যারাগ্রাফের অংশ। প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের মধ্যে বেসিক পার্থক্য খুবই সামান্য। বাকি সব জিনিসটা সেমই থাকে। কম্পোজিশনটা একটু কি করতে হয়? ওই এক্সাম্পল আরো হাবিজাবি বলে ওটাকে আরো বড় করতে হয়। তবে হাবিজাবি বলতে আমি কিন্তু হাবিজাবি বোঝাচ্ছি না। একটু মিনিংফুল জিনিসপত্র একটু বেশি লিখতে হয়। অর্থাৎ একদম প্যারাগ্রাফে হয়তো একটা লাইনের মধ্যে জাস্ট তুমি মেইন টপিক গুলো লিখে দিলা। বাট ওইখানে কি করতে হয়? মেইন টপিকের পাশাপাশি আরো ছোট, ছোট ডিটেইলস লিখে একটু বড় করতে হয়। এটাই কম্পোজিশন, অর্থাৎ বাংলার রচনার মতো। আর প্যারাগ্রাফটা কেমন? অনেকটা অনুচ্ছেদের মতো। দেখো, এইটার টাইটেল কেমন? ইটস সিমিলার হচ্ছে প্যারাগ্রাফ। অর্থাৎ প্যারাগ্রাফে যেমন, প্যারাগ্রাফের মতোই এটার টাইটেলটাও প্রায় সেম। এখন দেখো, এইটাতে থাকে হচ্ছে বিগেইনিং। বিগেইনিংটা কেমন? এটা হচ্ছে সূচনা। এটা হচ্ছে সূচনা। সংজ্ঞা দিতে হবে না। তাইলে কি হবে না? তোমাকে সংজ্ঞা দিতে হবে না। সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই কোন রকমের। ১ম কথা, সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নেই। এখন ধরো মাই ফেভারিট হবি। এখন তুমি কি হবির কি একটা সংজ্ঞা দিবা যে হবি জিনিসটা কি? যে জিনিসটা মানুষ ইচ্ছা করে করে, মনের আনন্দের জন্য করে, এটাকে হবি বলে। এটা কি দেওয়া যাবে? এটা কিন্তু দেওয়া যাবে না। কারণ এটা কি? এটা কিন্তু প্যারাগ্রাফ না। এটা কম্পোজিশন। দেখো কি লিখেছে? হবি কুড বি a man's favorite activity but it is not necessarily his main profession.
অর্থাৎ হবি নিয়ে একটু বললো, বাট সরাসরি কিন্তু সংজ্ঞা টাইপের কিন্তু কথাবার্তা বলছে না, বাট হবি নিয়ে বলছে। তারপরে বলছে কি দেখো, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং মুড টু এনজয় আওয়ার লেজার পিরিয়ড। তাহলে এইটা হচ্ছে প্রথম অংশ। এটা কি? এটা হচ্ছে বিগেইনিং, এটা হচ্ছে আমাদের বিগেইনিং। তারপরে দেখো এই যে এটা গেল বিগেইনিং। তাহলে তাহলে বিগেইনিং কি আমাদের কি সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে? সংজ্ঞা দিতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক কিন্তু না। তুমি তোমার হবি দিয়ে শুরু করতে পারো, যে আমার এই হবিটা আছে, হবি জিনিসটা হচ্ছে এরকম। অর্থাৎ প্রথম লাইনেই তোমাকে যে সংজ্ঞা দিতে হবে বিষয়টা এরকম না, তুমি দুই এক লাইন পরেও গিয়ে ওই জিনিসটা ব্যাখ্যা করতে পারবা। এই কি বলে কম্পোজিশনে তোমাকে কিন্তু এই স্বাধীনতাটা দিয়েছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে বিগেইনিং অর্থাৎ সূচনা পার্টটা। এরপরে থাকে হচ্ছে মিডল পার্ট। মিডল পার্ট দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে মাঝের অংশটা। এটা কিন্তু বাংলা প্যারাগ্রাফের মতো আমরা কি লিখি? গরু, গরুর বর্ণনা, দেহের বর্ণনা, গরুর উপকারিতা, এরকম করে পার্ট করে করে লিখে আন্ডারলাইন করে করে লিখি না? এই ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের এসব করার দরকার নেই। এখন দেখো আমরা পড়লাম যে প্যারাগ্রাফে একটা প্যারা হয়। প্যারাগ্রাফে আমরা কি পড়েছি? যে এটা একটা প্যারা। প্যারা থাকবে কয়টা? একটা প্যারা। প্যারা জিনিসটা দেখো, এইটা খেয়াল করো, পুরো প্যাসেজে প্যারা কিন্তু আছে একটা, কোনো রকমের ভাগ নেই। এখন দেখো দুইটা প্যারা তিনটা প্যারা কেমন হয়? এখানে দেখো, এখানে দেখিয়েছি আমরা যে এখানে কিন্তু একাধিক প্যারা আছে। এখানে কয়টা প্যারা আছে? এখানে কিন্তু তিনটা প্যারা আছে। এখানে প্যারা আছে তিনটা। প্যারাগ্রাফে থাকবে একটা প্যারা। আর কম্পোজিশন, এই কম্পোজিশনে থাকবে কয়টা প্যারা? দেখো এটাতে কিন্তু একাধিক প্যারা থাকতে পারে। অর্থাৎ এখানে কোনো রকমের বাধ্যবাধকতামূলক নেই যে তোমাকে এটা করতে হবে। এটাতে কি থাকবে? একাধিক প্যারা থাকবে। সেটা হতে পারে 4টা 5টা 3টা, তোমার ইচ্ছা মতো তুমি প্যারা এখানে করতে পারবা। দেখো এই অংশে কয়টা প্যারা করেছে? মাই ফেভারিট হবি। প্রথম অংশ তো গেল আমাদের হচ্ছে কি বলে বিগেইনিং গেল, যে এটা দিয়ে শুরু করলো। এবং এখান থেকে দেখো মিডল পার্ট, অর্থাৎ তোমার যে হবিটা আছে এই হবিটাকে কি করবা? বিভিন্ন পার্টে ডিসক্রাইব করবা তুমি। এটার উপকারিতা, তুমি কিভাবে এটা ফর্ম করেছো, তোমার এই হবিটার মধ্যে আরো কিছু আছে কিনা, এটার ভবিষ্যৎ আছে কিনা তেমন কিছু, বাট শুধুই শখের জন্য করছো কিনা, এরকম জিনিসপত্র তোমাকে এখানে, বা আরো এটার স্কোপ কেমন কেমন, এইসব জিনিসপত্র লিখতে তোমাকে হবে। এখানে দেখো কয়টা পার্ট করে ফেলেছে? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা পার্ট করে ফেলেছে। সরি, তিনটা নাই, দেখো এখানে আরেকটা পার্ট হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, একই মনে হচ্ছে। আচ্ছা, এখানে বোর্ডে অন্যরকম দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্ট কিন্তু প্যারা হতে পারে। তাহলে প্যারাগ্রাফের মতো তোমাকে একটা প্যারাই বাধ্যতামূলক করতে হবে না। প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আবার তোমাদের যে ঝামেলা হতে পারে, যে আমি যে দ্বিতীয় পেজে চলে যাই, তাহলে প্যারা ২ তে হয়ে যাচ্ছে। ওইটা কোনো ঝামেলা না। বাট তোমাকে একটা মাত্র প্যারার মধ্যে সব কথা লিখতে হবে। আর এই যে কম্পোজিশন, এই অংশটা তুমি ডিফারেন্ট প্যারা করতে পারবা। এটাতে সমস্যা নেই। তবে ৩টা প্যারা মাস্ট হতে হবে। কেমন? প্রথম প্যারায় থাকবে তোমার হচ্ছে সূচনা অংশটা, দ্বিতীয় প্যারায় থাকবে মিডল অংশটা, অর্থাৎ মূল যে কথাবার্তা তুমি বলবা সেটা মিডলে থাকবে, এবং লাস্ট অংশটা কি থাকবে? এই অংশটা, এই লাস্ট অংশটা তোমাদের হচ্ছে এই যে অ্যান ইন্ট, অর্থাৎ ইনটা, এই যে তোমাদের যে শেষের অংশ এইটা থাকবে এখানে, এই প্যারাগ্রাফ। তাহলে এই দেখো এইটা হচ্ছে একটা প্যারা, এটা হচ্ছে এক প্যারার উদাহরণ। আর এখানে তো দেখলাম যে আমরা একাধিক প্যারা, 3টা প্যারার উদাহরণ। তাহলে এই গেল হচ্ছে প্যারা সংখ্যা। তাহলে কম্পোজিশন অংশটা হচ্ছে প্যারাগ্রাফেরই একটা বিস্তারিত রূপ। অর্থাৎ এটা হচ্ছে খুব বড়ও না আবার খুব ছোটও না, মিডল পর্যায়ের একটা হচ্ছে লেখা। খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি ছোট করা যাবে না, মাঝামাঝি পর্যায়ে রাখবা। বাট প্যারাগ্রাফে যেটা থাকে ওইটার চেয়ে হচ্ছে কিন্তু একটু বেশি হবে। এবং দেখবা যে এখানে কিন্তু ওয়ার্ড লিমিট দিয়ে যায়, যে কম্পোজিশন লিখবা তোমাকে দিয়ে দিল যে 300 ওয়ার্ডের ওয়ার্ড লিমিট দিয়ে দিচ্ছে। তো ওয়ার্ড লিমিটেশন যদি থাকে তো ওই অনুযায়ী তুমি কি করবা? এটার অ্যান্সার করবা। তো এটা গেল বেসিক জিনিস। এরপরে তোমার কাজ যেটা, সেটা হচ্ছে শুধু বিগত বছরের, আমরা বারবারই বলি যে বিগত বছরের হচ্ছে সলভ করা। কম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু রিসেন্ট টপিক আসতে পারে। কম্পোজিশন এবং প্যারাগ্রাফের মোটামুটি ক্যাটাগরি সেম, ওগুলোও ডিসক্রিপটিভ হয়, তারপরে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট থাকে, ন্যারেটিভ হয়, সেম জিনিসপত্রই কিন্তু। তাহলে দেখো যে মাই ফেভারিট হবি, তোমার ফেভারিট হবি, এটা কিন্তু একটা বলতে পারি যে ন্যারেটিভ বা ডিসক্রিপটিভ পর্যায়ের। এটা কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট কিন্তু না, বা কম্পেয়ার কন্ট্রাস্ট কিন্তু না। এই অংশটা তোমাদের একটু খেয়াল রাখা দরকার। তো এরপরে তোমাদের মূল কাজ হচ্ছে জাস্ট বিগত বছরেরটা অনেক বেশি রিডিং পড়া যেতে পারে, মুখস্থ তোমাদের না করলেও তোমরা মুখস্থ করবা। এবং আমরাও দেখা যাচ্ছে স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে করিনি আমরা। স্কুল পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে ধরে ধরে মুখস্থ করাতো। তো ওইটা আসলে আমাদের রাইটিং স্কিল আসলে বাড়াতে দেয়নি সেইভাবে। তো তোমাদের যাদের একটু রাইটিং স্কিল ভালো আছে
তারা চেষ্টা করবা একটু যে একবার রিডিং পড়ে নিলাম বা ২ বার রিডিং পড়ে নিয়ে বেসিক আইডিয়াটা ক্লিয়ার করে আমি নিজে একটু নিজের মতো করে ২-১ বার করে লিখলাম। তো সবগুলো প্যারাগ্রাফ হয়তো বা কম্পোজিশন এখন লেখার অত সময় পাবা না। বাট বেসিক আইডিয়াটা নিয়ে রাখো আর হাতের লেখাটা চেষ্টা করবা একটু গুছিয়ে লেখার। কারণ লেখার উপরে আ কোনো আলাদা মার্ক না থাকলেও এটা টিচারকে ইমপ্রেস করতে অনেক বেশি সাহায্য করে। মার্ক আশা করা যায় বেশি পাওয়া যাবে। তো এই ছিল তোমাদের বিষয়। বিগত বছরের সবগুলো একটু রিডিং পড়ার চেষ্টা করো। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।